আসসালামু আলাইকুম। সংসদীয় বিতর্ক কি? সংসদে বিতর্ক করার বিধিসমূহ উল্লেখ করো। এই প্রশ্নটা 100% আসার মতো। 100% এই প্রশ্ন আসার মতো এবং এর আগে যে বিষয় প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে বঙ্গীয় আইনসভা বিকাশের ইতিহাস, সেটাও 100% আসার মতো। এখানে দেখো ডিবেট, অর্থাৎ ইংরেজিতে ডিবেট বলতেছে, যা আমরা বাংলায় কি বুঝো? বিতর্ক। বিতর্ক হলো বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে আনুষ্ঠানিক তর্ক যুদ্ধ, অর্থাৎ দুই পক্ষ, কোনো রাজনৈতিক দল হতে পারে বা এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তিরও হতে পারে। যেমন আমরা বিতর্ক অনুষ্ঠান দেখেছি, যেমন এটিএন বাংলায় কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বিতর্ক হয়ে থাকে। এবং আমরা আইনসভায় দেখেছি বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে কি হয়? তর্ক বিতর্ক হয়। অর্থাৎ এই একটা পক্ষের সাথে অন্য পক্ষের যে মত বিনিময়ের সময় যে তর্কটা হয় সেটাই মূলত বিতর্ক। আর সংসদীয় বিতর্ক বলতে সংসদের বা আইনসভায় যে বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তির মধ্যে যে তর্ক হয় সেটাই সংসদীয় বিতর্ক। সহজভাবে আমরা এইভাবে বলতে পারি। ব্যাপকভাবে বিতর্ক হলো গণতন্ত্র ও উদারনৈতিক সমাজের বিকাশ ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিতর্ক হলো গণতন্ত্র, যেখানে জনগণের শাসন থাকে, উদারনৈতিক সমাজ বিকাশ, অর্থাৎ এক কথায় সমাজে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার থাকে, স্বাধীনতা থাকে। এটা মূলত উদারনৈতিক সমাজ। অর্থাৎ এই গণতন্ত্র এবং উদারনৈতিক সমাজের বিকাশ সংরক্ষণের জন্য এই বিতর্ক। যদি সংসদে যদি না থাকতো, তাহলে কিন্তু সরকারি দল তার নিজ ইচ্ছা মতোই কিন্তু কাজ করত এবং সেই সরকারটা স্বৈরশাসকে রূপান্তরিত হতো। এরপরে বিতর্ক হলো যুক্তিসঙ্গত তর্ক, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে তার একটা যুক্তিগত কি থাকতে হবে, সেই সমালোচনা থাকতে হবে। বিভিন্ন মতামত গ্রহণের ধৈর্য এবং কঠোরভাবে আত্মপরীক্ষা। সর্বোপরি বিতর্ক হলো কাকে অপমান না করা। অর্থাৎ সংসদে যে বিতর্ক হয়, এই বিতর্কে দেখা যাচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে কি করে? অপমান করে কিন্তু কথা বলে, যেটা কার্যপ্রণালী বিধির কিন্তু বাইরে। আবেগ প্রকাশ না করে। অনেকে দেখা যাচ্ছে অন্য কোনো ব্যক্তি বা প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে দেখা যাচ্ছে আবেগে আপ্লুত হয়ে যায়, অর্থাৎ তার মন জয় করার জন্য। এরকম আবেগ হওয়া যাবে না। আবেগে বশবর্তী হয়ে দেখা যাচ্ছে যেটা যুক্তিসঙ্গত তর্ক দেখা যাচ্ছে বিরুদ্ধে সে চলে যেতে পারে। আবার ব্যক্তিগতভাবে কোনো কিছু অতিরঞ্জন না করে বিতর্কিত বিষয় ভিন্ন মত প্রকাশ করা। অতিরঞ্জন বলতে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার বর্তমান দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার একটা ভালো কিছু করেছে, দেখা যাচ্ছে আরো বাড়িয়ে আরো ভালো করেছে, এইরকম বিষয়, অর্থাৎ কোনো কিছু যুক্ত করা তার সাথে। আবার দেখা যাচ্ছে সে একটা ভালো কাজ করেছে, আবার সেটা কি করা? খারাপ দিক আলোচনা করা, অর্থাৎ সেটা আরো কমাই দেয়া। এই বিষয়টা অতিরঞ্জন বোঝাচ্ছে। এরকম ভিন্ন মত প্রকাশ করা। তারপরে বিতর্কের চিহ্ন হলো এটা কদাচিৎ ঐক্যমত্যের উপনীত হওয়া। হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা বিতর্কে দেখা যাচ্ছে কোনো একটা পক্ষে দেখা যাচ্ছে ঐক্যমত্য পোষণ করলো। আমরা দেখেছি সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে দেখা যাচ্ছে, যেমন এখন বর্তমান যে বাজেট প্রণয়ন হচ্ছে, এই বাজেটে কিন্তু যে আমরা জানি যে জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট হয় এবং শেষ সপ্তাহে যে সেটা কিন্তু পাস হয়। এর মাঝে কি হয়? মাঝে বাজেট সম্পর্কিত আলোচনায় কিন্তু তর্ক বিতর্ক সেটা কিন্তু হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে যদি বাজেট প্রণয়নের ক্ষেত্রে যদি আলোচনা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন তো বিরোধী দল নাই বললেই চলে। জিএম কাদের, সে মনে করো বর্তমান সরকারেরই গুণ গাচ্ছে, এক্ষেত্রে বিরোধী দল নাই বললেই চলে, এখন একটা দলই হয়ে গেছে। এক্ষেত্রে সবাই তো ঐকমত্যই পোষণ করবে, অর্থাৎ সবাই ঐকমত্য। হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো তর্কযুদ্ধের ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে সেই পক্ষে কি করা? ঐকমত্য পোষণ করা। এরপরে সংসদীয় বিতর্ক যে বিধিসমূহ আছে, 1 নম্বর পয়েন্ট দেখা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। এখানে 3টা পয়েন্ট আলোচনা করা আছে। 1 নম্বর আছে পয়েন্ট অফ ইনফরমেশন। সংসদে কোনো সদস্য বক্তব্যের সময় বিরোধী দলের কোনো সদস্য উঠে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করতে পারেন বা কোনো মন্তব্য ছুড়ে দিতে পারেন। অর্থাৎ একজন সংসদ সদস্য, তিনি মনে করো স্বাস্থ্যমন্ত্রী মনে করো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন করতেছে। এখন
হঠাৎ করে একটা সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য উঠে দাঁড়ালো যে আপনি যে স্বাস্থ্যমন্ত্রী, আপনি যে স্বাস্থ্য সম্পর্কে এটা করছেন ওটা করছেন, বিভিন্নভাবে যে বিষয়টা করেছেন, এক্ষেত্রে করোনার সময় যে বিভিন্নভাবে পদদস্ত হয়েছে বা কাজ ঠিক মতো করতে পারে না, এইসব বিষয় দেখা যাচ্ছে প্রশ্ন করতে পারে। এক্ষেত্রে সেই প্রশ্নের জবাব দেয়া কিন্তু সেই মন্ত্রী কিন্তু বাধ্যতা রয়েছে, সেই প্রশ্নের জবাব সে দিতে বাধ্য। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। এটা প্রয়োগ করা হয় কোনো বিষয় আলোচনাকে পরিষ্কার করার জন্য। অর্থাৎ কোনো বিরোধী পক্ষ যদি সেই বিষয়টা যদি বুঝতে না পারে, তাহলে সে উঠে দাঁড়িয়ে কি করবে, প্রশ্ন করবে। এটা মূলত পয়েন্ট অফ ইনফরমেশন, যদি সেই প্রশ্নটা সে বুঝতে না পারে। পয়েন্ট অফ অর্ডার। সংসদীয় অধিবেশন একই, কোনো সংসদে কোনো সদস্য মন করো বক্তব্য রাখতেছে, বিরোধী কোনো একজন দাঁড়াতে পারে, বিরোধী একজন কি করতে পারে, দাঁড়াতে পারে। এটা করা হয় যদি তিনি মনে করেন যে সংসদের কার্যপ্রণালী বিধি ভঙ্গ করা হচ্ছে। তোমরা জানো যে সংসদ পরিচালনার ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালী বিধি আছে, সেই বিধির বিরুদ্ধে যদি হয় তাহলে মন করো সে উঠে দাঁড়াতে পারে। দাঁড়িয়ে সে আছে স্পিকারকে বলতে পারে, সে আছে বলতে পারে যে এটা তো হচ্ছে আমাদের যে সংসদের যে নিয়ম, এই নিয়মটা তো ভাঙা হচ্ছে বা এই নিয়মটা তো মানা হচ্ছে না, রুলিং বা নির্দেশনা। অর্থাৎ নতুন করে স্পিকারের নির্দেশনা পাওয়ার জন্য মূলত একটা সংসদ সদস্য কিন্তু দাঁড়াতে পারে। তাহলে পয়েন্ট অফ অর্ডার কি, সহজভাবে আমরা বলতে পারি যদি কোনো সংসদ সদস্য তার বক্তব্যের সময় অন্য বিরোধী পক্ষ কি করতে পারে, দাঁড়াতে পারে। যদি তিনি মনে করেন যে তিনি যে বক্তব্য রাখতেছেন বা তিনি যে বিষয়টা আলোচনা করতেছে, মনে করো যে বাজেট বিষয়ে আলোচনায় আমরা জানি যে বাজেট যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু অন্য বিষয় নিয়ে সেখানে কিন্তু আলোচনা করা যায় না। এই ক্ষেত্রে বাজেট বিষয়ে সে আলোচনা করতে করতে দেখা যাচ্ছে বাইরে আলোচনায় চলে গেছে। এক্ষেত্রে একটা সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আজকে যেহেতু বাজেট প্রণয়ন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আমরা জানি যে কার্যপ্রণালী বিধিতে আছে যে বাজেট সম্পর্কিত আলোচনায় শুধু এই মাসে হবে, এক্ষেত্রে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না, বা এই যে অধিবেশনের ডাক দিলে এই অধিবেশনের দিনে শুধু বাজেট সম্পর্কিত আলোচনা হবে। তখন স্পিকার তখন কি করবে, তখন নতুন নির্দেশনা দিয়ে তাকে ওই বিষয়টা আর না বলার জন্য অনুরোধ করবে। এটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। এবার পয়েন্ট অফ প্রিভিলেজ। সংসদে একই বিষয়, সংসদে দেখা যাচ্ছে কোনো একজন বক্তব্য রাখছে, সংসদে যে কোনো দলের বক্তব্য প্রদান বা আলোচনা চলাকালে যে কোনো সংসদ উঠে দাঁড়াতে পারে। প্রত্যেকটা লাইনে কিন্তু একই কথাই বলতেছে, অর্থাৎ একজন আলোচনা করতেছে, সেই ক্ষেত্রে দেখা আছে একজন বিরোধী পক্ষ উঠে দাঁড়াতে পারে যদি তিনি মনে করেন যে অন্য দল মূল বিষয় বাদ দিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। যেটা বললাম পয়েন্ট অফ অর্ডারের ক্ষেত্রে, পয়েন্ট অফ অর্ডার আর পয়েন্ট অফ প্রিভিলেজ এই দুইটা একই বিষয়ে কিন্তু হালকা একটু পার্থক্য আছে। ওইটা যেহেতু সংসদের যে কার্যপ্রণালী বিধি সেটা ভঙ্গ করছে, এটাও পয়েন্ট অফ প্রিভিলেজ, এটাও কিন্তু কার্যপ্রণালী বিধি ভঙ্গ করতেছে। কারণ যে বিষয়টা মনে করো নিয়ে আলোচনা করার কথা, সেই বিষয়টা বাদ দিয়ে যদি অন্য বিষয় নিয়ে আলোচনা করে, সেটা তো কার্যপ্রণালী বিধি ভঙ্গ করাই হলো। এই ক্ষেত্রে যদি তার কোনো বক্তব্যের ক্ষেত্রে যদি মনে হয় যে এটা আক্রমণাত্মক করতেছে বিরোধী পক্ষকে, তাহলে সে উঠে দাঁড়াতে পারে। এই কৌশলকে পার্সোনাল প্রিভিলেজ হিসেবে গণ্য করা হয়। অপর পক্ষের খারাপ আচরণ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণের জন্য এটা করা হয়। এরপর উপসংহার পরিশেষে বলা হয় যে বিতর্ক কোনো সত্য নির্ণয়ের মাধ্যম, এটা হলো তর্ক বা যুক্তির মূল্যায়ন যা বিতর্ককারী ব্যক্তি বা অন্যদেরকে তাদের অবস্থান ভালোভাবে বোঝার জন্য সাহায্য করে। এই তিনটা বিধি দিয়ে আছে, এই ক্ষেত্রে কোনো সংসদ সদস্য এই তিনটা বিধির বাইরে কিন্তু যায় না। এটা বিতর্কের অংশগ্রহণকারীকে সত্যের নিকট পৌঁছাতে সাহায্য করে। যেটা প্রথমেই আছে পয়েন্ট অফ কি, তোমরা জানো যে প্রথমেই আছে হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। এই ক্ষেত্রে যে সে প্রশ্নটা বুঝতে পারতেছে না, এক্ষেত্রে প্রশ্নটা বোঝার জন্য সে আবার নতুন করে মন্তব্য ছড়ে দেয়, এক্ষেত্রে সেই প্রশ্নটা আবার কিন্তু তাকে সমাধান দিতে হয় জবাব দিয়ে। এরপরে যদিও তারা কোনো সমস্যা বা বিষয় সম্পর্কে ভিন্ন মত পোষণ করে বা ভিন্ন কৃষ্টি বা সমাজ থেকে আসে, এভাবে এটা গণতন্ত্রের অপরিহার্য, যথা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার বিকাশ ঘটায়।